প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল বানাবো বা আমার যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মেমোরি। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার মেমোরি নিয়ে আর কোনো রকমের প্রশ্ন থাকবে না। একেবারে A to Z আমি মেমোরি নিয়ে আলোচনা করব। তো দেখুন মেমোরি কাকে বলে, মেমোরি কত প্রকার ও কী কী উদাহরণ সহ এখানে সব কিছু আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য। আচ্ছা দেখুন, মেমোরি হচ্ছে বাংলা যেটাকে আমরা বলি, মেমোরি হচ্ছে এক ধরনের স্মৃতিশক্তি যেখানে আমরা ডেটা বা স্টোর করে রাখতে পারি যে কোনো ডেটাকে। ওকে, কম্পিউটার অভ্যন্তরে যে অংশে তথ্যসমূহ স্থায়ী বা অস্থায়ীভাবে জমা রাখা যায় তাকেই কম্পিউটারের মেমোরি বলা হয়। স্থায়ী বা অস্থায়ী এই যে কথাটা বললাম, এই কথাটার উপর ভিত্তি করে মূলত মেমোরির বিভিন্ন প্রকারভেদ তৈরি হয়েছে। তো এখানে আমি এখন মেমোরির প্রকারভেদগুলো দেখব। ওকে, দেখুন মেমোরির অনেক রকমের প্রকারভেদ আছে। আমি আমার সুবিধাতে এখানে একটা ডায়াগ্রাম ডিজাইন করেছি, আপনারা এইভাবে মনে রাখতে পারেন, জাস্ট এটা মনে রাখার একটা কৌশল, আর কিছুই না। আচ্ছা দেখুন, প্রথমে আমি মেমোরিকে তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম যেটাকে আমরা বলেছি মেইন মেমোরি, এটাকে আবারও বলা যায় প্রাইমারি মেমোরি। হ্যাঁ, দুই নম্বরে যেটাকে বলেছি সেখানে আমরা বলেছি সেকেন্ডারি মেমোরি অথবা অক্সিলারি মেমোরি, এটাকে বাংলায় সহায়ক মেমোরিও বলা যায়। ওকে, নাম্বার 3 আমরা যেটা বলেছি এটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। আমি একটা একটা করে সবগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, তো দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মেইন যে মেমোরি বা প্রাইমারি মেমোরি, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটাকে বলা হয় র্যাম আর একটাকে বলা হয় রোম। ঠিক আছে, আপনাদের পরীক্ষায় র্যাম আর রোমের মধ্যে পার্থক্য আসতে পারে, অথবা মেমোরি নিয়েও টোটাল একটা কোশ্চেন তৈরি হতে পারে। তো আমি এই কারণে র্যাম আর রোমটা একটু ব্রিফলি এখানে আলোচনা করব। আপনারা নিজেরা এখান থেকে পার্থক্যগুলো সর্ট আউট করতে পারবেন আমার মনে হচ্ছে। ওকে, তাহলে চলুন আমরা চলে যাই যে আমাদের যে মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরিগুলো কি কি। প্রথমে মেইন মেমোরির একটা ডেফিনেশন দেখি। বলেছে কম্পিউটারের কর্ম এরিয়া হিসাবে প্রধান মেমোরি পরিচিত। এটা দ্বারা আমরা বুঝি যে কম্পিউটারে যত রকমের অ্যাক্টিভিটিস কাজ হয় সেগুলোকে আমরা মেইন মেমোরির আওতায় রাখবো। ওকে, তো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এইটার সঙ্গে প্রধান মেমোরির সরাসরি সংযোগ থাকে। মানে সিপিইউটাকে কন্ট্রোল করার জন্য আমরা যে মেমোরি ব্যবহার করব সেখানে আমরা অবশ্যই প্রাইমারি বা মেইন মেমোরিটাকে ব্যবহার করব। তো এই ধরনের মেমোরির তথ্য নির্দেশাবলী অস্থায়ীভাবে সংরক্ষিত থাকে। তো এবার দেখুন, আমরা যে মেইন মেমোরি দুইটা অংশ বলেছিলাম, একটাকে বলেছিলাম র্যাম আর একটাকে বলেছিলাম রোম। তো আমি এখানে র্যাম নিয়ে একটু আলোচনা করি আর রোম নিয়ে আমরা আলোচনা করব। আপনি দেখবেন আমি দুইটা জায়গার ভিতরে মাঝে মাঝে বলবো যে এটাকে নোট করেন। তার মানে আপনি র্যাম আর রোমের মধ্যে পার্থক্য আসলে তখন এই নোটগুলোকে আলাদাভাবে লিখলেই হবে। যদি পার্থক্য আসে তখন কিন্তু এইরকম ডিসক্রিপশন আকারে লেখা যাবে না। ঠিক আছে, তো দেখুন এখানে বলেছে র্যাম হচ্ছে কি, এটা মাদারবোর্ডের সাথে সরাসরি যুক্ত। আপনি যদি আপনার বাসায় পিসি থাকে তো আপনি দেখবেন র্যামের মাদারবোর্ডের মধ্যে একটা স্লটের ভিতরে র্যাম, ওইখানে 2 জিবি 4 জিবি এরকম র্যামের স্লট থাকে, দুইটা স্লট থাকে। হ্যাঁ, ওইখানে এটাকে সেট করলেই বা অ্যাসেম্বল করলেই আপনি র্যামটা সেট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে বলেছে মাদারবোর্ডের সাথে যুক্ত থেকে কম্পিউটারের প্রোগ্রাম রানিং করলে অস্থায়ীভাবে যে মেমোরির কোনো কাজ করা হয় তাকে আমরা কি বলবো, র্যাম বলবো। তার মানে কম্পিউটারের কাজের সময় যে মেমোরি ব্যবহার করা হয় অস্থায়ীভাবে সেটাকে আমরা র্যাম বলবো। তো র্যাম কাকে বলে একটা পার্থক্য। 2 নম্বর দেখেন র্যামকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা আরেকটা পার্থক্য, রাইট। তো এখানে বলেছে কম্পিউটার যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকে, তার মানে আমার এই যে যেমন আমি তো ল্যাপটপে বানাচ্ছি বা যদি আমি পিসিতে বানাইতাম, যদি ইলেকট্রিসিটি মানে যতক্ষণ সরবরাহ থাকবে ততক্ষণ পর্যন্ত র্যাম কিন্তু মানে কম্পিউটার যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত র্যামটা কিন্তু কাজ করবে, তথ্য সংরক্ষণ থাকে। বাট আপনার যখন বিদ্যুৎটা সরবরাহ মানে আমার ল্যাপটপ বা আমার যদি ডেস্কটপ থাকতো সেটা যদি অফ হয়ে যেত, সাথে সাথেই র্যামের যত স্মৃতি থাকতো সব কিছুই মুছে যেত। ঠিক আছে, তাই র্যামকে অস্থায়ী মেমোরি এই কারণেই বলা হয়। আর র্যামের আরেকটা মানে র্যামকে আবার বলা হয় ভোলাটাইল মেমোরিও। তো এটা কীভাবে মনে রাখবেন, দেখেন র্যাম মানে কি, সে ভুলে যায়, ভুলে যাওয়া মানে কি ভোলাটাইল, মনে থাকবে ব্যাপারটা। ওকে, নেক্সট দেখুন এখানে বলছে রোম কি। এটাও আমাদের মেইন মেমোরির আরেকটা জিনিস যেটা পুরো সিস্টেমটাকে সে কন্ট্রোল করে। যেমন দেখুন তাহলে কি বলেছে, রোম হলো প্রধান মেমোরির স্থায়ী অংশ যাতে সব সময় ডাটা সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তো এখানে বলছে কম্পিউটার তৈরি করার সময়, এই কথাটা আমি বলেছিলাম যে কম্পিউটার তৈরি করার সময়
এই স্মৃতিতে কিছু প্রোগ্রাম রাখা হয়, ঠিক আছে। মানে ইন্টারনাল এটা অন হবে কিভাবে, অফ হবে কিভাবে, অনের জন্য যে সুইচটা মানে কাজ করবে সেখানে তো সুইচের একটা সিগন্যাল যেতে হবে, তো সেখানে তো কিছু জমার ব্যাপার থাকে। তো এখান থেকে মূলত আমাদের এই রোম পুরো ইন্টারনাল সিস্টেমটাকে সে কী করে অপারেটিং করে, যেমন ওএস অপারেটিং সিস্টেমের সময় রোমের ভিতরেই তার এই তথ্যগুলো সংরক্ষিত থাকে। এই মেমোরি থেকে যে কোনো উপাত্ত পড়া যায়, তার মানে এটা শুধু রিড, এই কারণে বলছে র্যামকে বলা হয় রিড অনলি মেমোরি, মানে এখানে আপনি যে কোনো কিছু শুধু রিড করতে পারবেন, হ্যাঁ, এখানে কোনো কিছু রাইট করার সুযোগ থাকে না, কারণ এটা আগে বাই ডিফল্ট রাইট করে রেখে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে বলেছে কোনো তথ্যের পরিবর্তন বা সংশোধন করা যায় না, ওই যে এই কারণে বলা হয় র্যামকে কি বলা হয় রিড অনলি মেমোরি, ঠিক আছে। কোনো কিছু আপনি এখানে করতে পারবেন না, এই জন্য একে রিড অনলি মেমোরি, হ্যাঁ এখানে চলে আসছে কথাটা। তারপর বলেছে কম্পিউটার বন্ধ করলেও মেমোরির স্মৃতি সংরক্ষিত থাকে, তাই এটিকে নন ভোলাটাইল, তার মানে ওটা ছিল ভোলাটাইল, মানে সে ভুলে যায় আর সে ভুলে না, ঠিক আছে। সে যদি ভুলে যেত তাহলে তার কোনো কম্পিউটার স্টার্টই নিত না, রাইট। ওকে ফাইন। এবার দেখুন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী বলছে সহায়ক মেমোরি বা অক্সিলারি মেমোরি। আপনি যদি আমাদের ডায়াগ্রামটার দিকে তাকান, আমরা প্রথমটা শেষ করে ফেলেছি, এখন আমরা সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি বা যেটাকে আমরা বলি সহায়ক মেমোরি হিসেবে সেটা কিভাবে কাজ করে। দেখুন কম্পিউটারের মাদারবোর্ড ছাড়াও বিভিন্ন মেমোরি আমরা বিভিন্ন এসএসডি কার্ড লাগাই, সেটা কিন্তু মেমোরি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে না সরাসরি, বুঝছেন। আর মাদারবোর্ডের সাথে যদি সে সংযুক্ত না থাকে তাহলে অবশ্যই মাইক্রো প্রসেসরের সাথে সরাসরি কানেক্ট থাকে না, আর এগুলো কি বলা হয় কি সহায়ক মেমোরি। দেখেন এখানে বলছে নির্দিষ্ট কন্ট্রোলের মাধ্যমে সংযোগ রক্ষা করে তাকে সহায়ক বা অভ্যন্তরীণ মেমোরি বলে, ঠিক আছে। ব্যবহারকারীর ভবিষ্যতের প্রয়োজনীয় উপাত্ত, মানে আপনি যদি কোনো কিছু স্টোর, যেমন একটা মুভি দেখবেন, মুভি এটা স্টোর করে রাখলেন, তখন কিন্তু এখানে স্থায়ী মেমোরির ভিতরে সঞ্চয় হিসাবে এখানে জমা করে রাখা যায়। তো আমরা অনেক ধরনের এই সহায়ক মেমোরি বা অক্সিলারি মেমোরি জানি, তার মধ্যে এইচডিডি, এসএসডি, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক, ফ্লপি ডিস্ক, এগুলোকে আমরা সহায়ক মেমোরি হিসেবে জানবো। তো এখানে কয়েকটা মেমোরি ফুল ফর্ম এখানে দেওয়া আছে, যেমন এইচডিডি মানে বলেছি হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডিডি খুবই ইম্পর্টেন্ট, এসএসডিডি এটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তারপরে দেখেন এখানে বলেছে সিডি, এটাকে বলা হয় কম্প্যাক্ট ডিস্ক, আর ডিভিডি হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ফুল ফর্ম মনে রাখলে আপনার কাজে দিবে। ওকে, এবার দেখুন আমরা 3 নম্বরে চলে আসছি, তার মানে ইন্টারনাল মেমোরি। আমি মেমোরিকে যে 3টা ভাগে ডিভাইড করেছিলাম, তার মধ্যে 3 নম্বরটা ছিল ইন্টারনাল মেমোরি কাকে বলে। দেখুন ইন্টারনাল মেমোরিটা হচ্ছে মূলত র্যাম ও মাইক্রো প্রসেসরের যে অভ্যন্তরে যে রেজিস্টার থাকে সেটাকে নিয়ে আমরা এখন দেখব। দেখুন বলেছে এই ইন্টারনাল মেমোরি মূলত 2টা। দেখুন ওখানে আমি ডায়াগ্রামে দিয়েছিলাম, একটা নাম হচ্ছে রেজিস্টার, বুঝছেন, আর একটা হচ্ছে কি ক্যাশ মেমোরি। তো আগে আমি রেজিস্টারটা বলি। রেজিস্টারটা হচ্ছে একেবারে মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত। তো রেজিস্টার জিনিসটা কি, এটা কিন্তু একটা ফ্লিপফ্লপ থেকে তৈরি হয়েছে রেজিস্টার, ঠিক আছে। এটা ক্ষুদ্র মেমোরি, এটা মাইক্রো প্রসেসরের একেবারে অভ্যন্তরে থাকে। দেখুন এখানে বলেছে মাইক্রো প্রসেসর অস্থায়ী মেমোরি রেজিস্টার হিসেবে কাজ করে, রেজিস্টার তৈরিতে ফ্লিপফ্লপ ব্যবহার করা হয়, এই কথাটা একটু মনে রাখবেন। তারপরে এখানে বলেছে এগুলো কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত, মাইক্রো প্রসেসরের কার্যাবলী সম্পাদনের জন্য অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহার করা হয়। মূলত মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে কাজ করার জন্যই রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টার বিভিন্ন ধরনের নাম আছে, যেমন একুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, এগুলো ওয়ান কাইন্ড অফ মেমোরির মতো কাজ করে। এবার দেখুন ইন্টারনালের মধ্যে আরেকটা মেমোরি নাম হচ্ছে ক্যাশ মেমোরি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে বলেছে ক্যাশ মেমোরিটা কি, এটি এক ধরনের বিশেষ উচ্চগতি মেমোরি, মাইক্রো প্রসেসর ও প্রধান স্মৃতি। দেখুন মাইক্রো প্রসেসরে অবস্থিত কোন মেমোরি, সেটা হচ্ছে রেজিস্টার, কথাটা খেয়াল রাখুন। তো মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে আছে রেজিস্টার, আর এখানে বলেছে প্রধান মেমোরি। তাহলে প্রধান মেমোরি কে আছে বলেন তো, র্যাম আর রোম, তাই তো। তো মাইক্রো প্রসেসর তার মানে হচ্ছে রেজিস্টার ও প্রধান মেমোরি বা র্যাম আর রোমের মাঝে অতি উচ্চ গতির এবং কম ধারণ ক্ষমতা, কম ধারণ বলতে মানে এই মেমোরিগুলোর সাইজগুলো বড় হয় না, হ্যাঁ, কম ধারণ ক্ষমতা সম্পূর্ণ যে মেমোরি ব্যবহার করা হয় তাকে আমরা ক্যাশ মেমোরি বলবো। একটু ডেফিনেশনটা কষ্ট করে মনে রাখার চেষ্টা করবেন, একবারে বেসিক কথাটা এটা মনে রাখবেন। এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি, মাইক্রো প্রসেসর বা রেজিস্টার ও প্রধান মেমোরি বা র্যাম আর রোমের উচ্চগতি সম্পূর্ণ ধারণ ক্ষমতা যে মেমোরি ব্যবহার করা হয় তখনই আমরা তাকে বলবো ক্যাশ মেমোরি। তো এখানে বলেছে একটা ক্যাশ মেমোরির ধারণ ক্ষমতা দেখুন অনলি 256 কিলোবাইট। তারপর বলেছে এ ধরনের পদ্ধতিতে সিপিইউর কোনো নির্দেশনার প্রয়োজন হলে, দেখুন সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, কোনো নির্দেশনার প্রয়োজন হলে প্রথমে সেটা
প্রথমে তো রেজিস্টারে থাকে, রেজিস্টার থেকে প্রথমে সেটা ক্যাশ মেমোরিতে যায়, আমরা মনে করি র্যামে চলে যায়, আসলে ক্যাশ মেমোরিতে যায়। ক্যাশ মেমোরির পরীক্ষা করে সেখানে না পেলে তারপরে প্রধান মেমোরি, তার মানে সে পরে র্যামে বা রোমে চলে যায়। সেখানেও যদি কোনো তথ্যটা না পায় তখন সে সহায়ক মেমোরিতে যায়। যেমন আপনি আপনার পিসিতে যদি কোনো একটা তথ্য রাখেন, মনে করেন আপনি রাখছেন আপনার এসএসডি কার্ডে বা এইচডিডি হার্ড ডিস্কে রাখছেন, তো প্রথমে তো এটা হার্ড ডিস্কে রিসিভ করবে না, প্রথম সে যাবে কোথায়? প্রথম সে যাবে রেজিস্টারে, রেজিস্টার থেকে সে যাবে ক্যাশ মেমোরিতে, ক্যাশ মেমোরিতে থেকে সে যাবে প্রধান মেমোরিতে, প্রধান মেমোরিতে যদি সে তথ্যটা তাও না পায় তখন সহায়ক মেমোরিতে অবশ্যই সেটা পাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, কম্পারেটিভলি, মানে আমি উপর থেকে যদি নিচে বলি, যেমন প্রথমে আমি বললাম রেজিস্টার, তারপরে বললাম ক্যাশ মেমোরি, মানে সবচেয়ে উপর থেকে নিচে যখন আমি নামি তখন এই মেমোরিগুলোর গতি কম, খুব বেশি থাকে। আর যেগুলো একবারে সবচেয়ে বড় বড় মেমোরি যেমন এসএসডি, এগুলো কিন্তু গতি খুবই কম থাকে। আচ্ছা, এবার বলছে ভার্চুয়াল মেমোরি, এটা আমি একটু অতিরিক্ত পড়াচ্ছি, এটা অনেক সময় কাজে লাগে। তো আপনার এটা এত কমপ্লেক্সভাবে না চিন্তা করে যদি এটা সহজ একটা সংজ্ঞা আমি আগে বলি, একে লাস্ট লাইনে দেখেন, র্যামের অতিরিক্ত স্মৃতি হিসেবে কাজ করে ভার্চুয়াল মেমোরি। এই কথাটা একটু মনে রাখবেন, আমি কথাটা ব্যাখ্যা করব কি। র্যামের অতিরিক্ত স্মৃতি হিসেবে, ধরেন মনে করেন আপনার র্যাম হচ্ছে 4 জিবি, সরি, তো আপনি একটা ফাইল নামাচ্ছেন মনে করেন 6 জিবি, তো আপনি জানেন র্যামের মাধ্যমে তো একটা কিছু ডাউনলোড হয়, র্যামে জমা হয়, তো আপনার র্যামের সাইজ হচ্ছে 4 জিবি, কিন্তু আপনার নামাতে হচ্ছে একটা ফাইল যেখানে 6 জিবি টাইপের কোনো একটা ফাইল আছে। তো এখন এটা আসলে কীভাবে নামবে? তখনই এই র্যামের অতিরিক্ত কিছু স্মৃতি প্রয়োজন হয়, আর সেই অতিরিক্ত স্মৃতিটা সে ওইখানে যে এসএসডি কার্ড বা এসডি কার্ড যেটা আমরা বলি, মানে মেমোরি হিসেবে, যেগুলো আমরা সহায়ক মেমোরি হিসেবে ব্যবহার করি, তখনই এই ঘটনাই মূলত ভার্চুয়াল মেমোরি। মনে থাকবে ব্যাপারটা? সহজ কথা হচ্ছে, আপনি একটা ফাইল নামাচ্ছেন, ফাইলের মধ্যে যেটুকু সাইজ আছে আপনার র্যাম অতটুকু নাই, তো র্যামে তখন অতিরিক্ত স্মৃতি হিসেবে কাজ করে র্যামটা। তো অতিরিক্ত স্মৃতি সে কার কাছ থেকে নেয়? সে এসএসডি কাছ থেকে নেয়। এটাই মূলত ভার্চুয়াল মেমোরি। এই পুরো অংশটা পড়লে আপনি এটা পাবেন। আমি লাস্টে 2টা লাইন দিয়ে আমি পুরো কথাটাকে ব্যাখ্যা করে দিয়েছি, আবার যদি বলি আপনাদের কাছে বিরক্তিকর লাগবে, এই কারণে আমি আর বলছি না। তো আশা করি পুরো টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।